রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্তের ভার পাবে সিবিআই। তাই আর.জি. কর কাণ্ডে যে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছিল তাতে প্রথমে ছিলেন 7 জন সদস্য, এবার সেই সদস্য সংখ্যা বাড়িয়ে 12 করা হয়েছে। এছাড়াও সিটের তদন্তকারী অফিসারদের সাহায্য করতে থাকছেন 150 জন পুলিশ কর্মী। আন্দোলনকারীরা সন্দেহ করেছেন একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এই ঘটনায়। সোমবার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সে তত্ত্ব উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। তদন্তের গতি আনতে আগামী কয়েকদিন 24 ঘন্টা কাজ করবে এই দল। 3টে শিফটে কাজ চলবে। 150 জনের দলকে 50 জন করে 3টে ভাগে ভাগ করা হবে। প্রতি শিফটে 50 জন করে পুলিশ কর্মী কর্মরত থাকবেন আর.জি. করের তদন্তের কাজে। কলকাতা আর.জি. কর হাসপাতালের নৃশংস ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে এবার সোচ্চার প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন। অবশ্য কলকাতার এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে আস্থা রেখেছেন তিনি। এক্স হ্যান্ডেলের পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, আর.জি. কর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মর্মান্তিক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছি। নিহত এই চিকিৎসকের পরিবার এবং তার সহকর্মীদের ন্যায় বিচারের দাবি নিশ্চিত করার অনুরোধ করছি। রাজ্য স্তরে স্টেট লেভেল পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয়, কলকাতা বিশ্ববিদ্যালয় 4র্থ স্থান পেয়েছে দেশের মধ্যে। তবে একটা উচ্চ প্রতিষ্ঠান রাজ্য বা কেন্দ্রীয় স্তরে আর্থিক সহায়তা আরও পেলে আরও ভালো জায়গায় যেতে পারত বলে মত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তের। এরই সঙ্গে প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের 2024 সালের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF। তাতে এবছর প্রথম স্থান অধিকার করেছে আইআইটি মাদ্রাজ, দ্বিতীয় স্থান পেয়েছে আইএসএ বেঙ্গালুরু, তৃতীয় স্থান অধিকার করেছে আইআইটি বোম্বে, ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর, 17তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং 26তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যে থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন পড়ুয়াদের একাংশ। তালা মারা হয়েছে নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য নির্ধারিত ঘরে। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আর.জি. করের অধ্যক্ষ সন্দীপ। সেই সঙ্গে জানান কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল গড়াতে না গড়াতেই শহরের অন্য একটি মেডিকেল কলেজে ন্যাশনাল কলেজের অধ্যক্ষের পদে তাকে বহাল করে স্বাস্থ্য ভবন। আর এতদিন কলকাতা ন্যাশনাল মেডিকেলে যিনি অধ্যক্ষ ছিলেন সেই অজয় কুমার রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। সেখানে তিনি ওএসডি হিসেবে কাজ করবেন। সেই পদ অধ্যক্ষের পদমর্যাদারই। আর আর.জি. করের অধ্যক্ষ করা হলো সুহিতা পালকে। ঘটনাচক্রে তিনি এতদিন স্বাস্থ্য ভবনের ওএসডি পদে ছিলেন। আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একজন নন, একাধিক ব্যক্তি জড়িত থাকতে বলে নানা তত্ত্ব ঘুরছে সমাজ মাধ্যমে। সেই সূত্রেই একাধিক পড়ুয়ার নিখোঁজ তত্ত্ব উঠছে। প্রকাশ্যে আনা হচ্ছে তাদের ছবি। এসব গুজব বলে দাবি করে তাতে কান না দেওয়ার বার্তা দিলেন আর.জি. করের আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, যাদের নাম ছবি প্রকাশ্যে এনে নিখোঁজ বলে দাবি করা হচ্ছে তারা সকলেই হস্টেলে রয়েছেন, আন্দোলনেও যোগ দিচ্ছেন, এমনকি পুলিশের সঙ্গেও কথা হয়েছে তাদের। আর.জি. কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নিয়ে টানা জেরা করছে পুলিশ। একই সঙ্গে চলছে মৃতার সুরতাল রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্টের বিশ্লেষণ, যা থেকে প্রাথমিকভাবে পুলিশ দাবি করেছে মৃতার শরীরের কোনো হাড় ভাঙা নেই, যদিও শরীরের উপরিভাগে ক্ষত রয়েছে। প্রসঙ্গত, ঘটনার পরে প্রথম থেকেই কোনো কোনো মহল দাবি করা হচ্ছিল মৃতার পেলভিক বোন এবং কলার বোন ভাঙা অবস্থায় পাওয়া গেছে, যা থেকে বিভিন্ন তত্ত্ব তৈরি হচ্ছিল। কিন্তু পুলিশের এই প্রাথমিক দাবি পুরো বিষয়টার মোড় খানিকটা হলেও ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর কেটে গিয়েছে 1 সপ্তাহ।
নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও গঠিত হয়েছে। তারপর এখনো পুরোপুরি শান্ত হয়নি ভারতের পড়শি দেশ। সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশ, মাঝে মধ্যেই বিভিন্ন এলাকার হিংসার ঘটনা ঘটছে, অস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। লুট হওয়া সব অস্ত্র ফেরত দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, 19 আগস্টের মধ্যে থানায় সব অস্ত্র জমা দেওয়ার আহ্বান করছি।